মাধবপুর নামে একটা ছোট্ট গ্রামে রাহুল তার স্ত্রী মায়াকে নিয়েই থাকতো। তবে রাহুল পরিশ্রম করতে একদম পছন্দ করত না। তার চালাকির সাথে নিজের কাজ অন্যকে দিয়ে করাতো। তবে এই ব্যাপারটা নিয়ে মায়া খুব চিন্তার মধ্যে ছিল। সারাদিন আমি বাড়ির কাজ করে করে পাগল হয়ে যাচ্ছি, আর একজন আছে সে শুধু শুয়ে শুয়ে আরাম করতে থাকে। তার তো কাজকর্মের কোনো নামই নেই, শুধু ঘরে বসে বসে শুধু খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজই দেখতে পাচ্ছি না। যাই, এবার ওকে ওঠাতে হবে। আরে আর কতক্ষণ পড়ে পড়ে এমন ভাবে ঘুমাবে বলো তো? এবার একটু জমির কাজের দিকে যাও। তা না শুধু পড়ে পড়ে ঘুমাতেই থাকে, শুধু আরাম ছাড়া আর কোনো কাজ নেই এর। আরে গিন্নি, কাজ করার আমার কি দরকার আছে বলো তো? হ্যাঁ সেই তো, তুমি কাজ করে কি করবে বলো? তোমার কাছে তো আমিই আছি না, যে তোমার সব কাজগুলো আমি একা করে দেব। আমি তো মেশিন, যে জমির কাজ করব, বাইরের কাজ করব, ঘরের কাজ করব। কাজ আর কাজ, আমার তো আর কোনো কিছু হয় না। না, তুমি তো পড়ে পড়ে শুধু বসে থাকবে আর আমি সব কাজ করে যাব। আরে গিন্নি, তোমাকে কে কাজ করতে বলেছে বলো তো? আমি বলছি তোমাকে কোনো কাজ করার কোনো দরকার নেই। আমি আমার কাজগুলো অন্য জনকে দিকে কেমন চালাকির সাথে করিয়ে নেব, তুমি শুধু দেখতে থাকো। মানে তোমার কাছে অন্য কাউকে দিয়ে করাবে? হে ভগবান, আমার যে কপালে এই কেন স্বামী লেখা ছিল তা কে জানে। দূর, আর ভালোই লাগে না, সব সময় শুধু ঘরে বসে বসে আরাম করতে থাকে। দেখো গিন্নি, আমি তো তোমাকে বলেছি তোমাকে কোনো কাজ করতে হবে না, তারপরও তুমি আমাকে কথা শুনিয়ে যাচ্ছ। হ্যাঁ তাই তো, কথা শোনাবো না তো কি করব বলো? এমন স্বামী যার কপালে জুটবে সে তো পাগল হয়েই যাবে, আর সে তো সারাক্ষণ তোমাকে কথা শোনাতে থাকবে। যত সব, আর ভালোই লাগে না। রাহুলের কাছে 4 বিঘা জমি ছিল, কিন্তু রাহুল সেই সব জমিতে কোনো চাষবাস করতো না। কিন্তু মায়া সে অনেক চিন্তায় পড়ে সে জমিতেই কাজ করতে যেত। হে ভগবান, এ কেমন ধরনের লোক! নিজের স্ত্রী জমিতে কাজ করতে দেখেও একটু হাতে হাতে সাহায্য করতেও আসে না। কি যে স্বামী পেয়েছি তা কে জানে, এর দ্বারা যে কিচ্ছু হবে না সেটাই তো বুঝতে পেরেছি। মায়া তার জমির কাজ সেরে সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সে বাড়িতে গিয়ে দেখে তার স্বামী এখনো পর্যন্ত সে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। যখন বাবা ছিল তখন বাবা জমিতে কাজ করতে যেত, আর এখন বাবা নেই, সেই কারণে আমাকে জমিতে কাজ করতে যেতে হচ্ছে। আর তুমি এমন একটা মানুষ যে তুমি কোনো কাজই করো না, তুমি একটা ফালতু অসভ্য মানুষ হয়ে গেছো। দেখো গিন্নি, আমি কি তোমাকে বলেছি যে জমিতে গিয়ে তোমাকে কাজ করতে? ঠিক আছে, আজ থেকে আমিও জমির কোনো কাজ করব না। যদি ফসল খারাপ হয় তো খারাপ হবে, কিন্তু আমি আর কোনো দেখাশুনো করব না, বুঝেছো? আরে গিন্নি, তুমি এত রেগে কেন যাচ্ছ বলো তো? তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি দেখবে আমাদের জমির ফসল অন্য কেউ এসে কেটে দিয়ে যাবে আমাদেরকে। বাহ বাহ বাহ, জমিগুলো দেখাশোনা করার জন্য অন্য কাউকে লোক রাখছো, কিন্তু নিজে একবার গিয়ে দেখাশোনা করবে না। তুমি কি গ্রামের জমিদার নাকি যে তোমার কথায় সবাই উঠবে আর বসবে, যে ফসল তোমার কাছে কেটে দিয়ে যাবে? আরে গিন্নি, এই গ্রামে অনেক লোভী মানুষ আছে, তবে তুমি চিন্তা করো না, সেই লোকটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তুমি কি সব বলছো সেই সব আমার মাথায় একদম ঢুকছে না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, কাল থেকে আমি জমিতে যাব না, আর জমির কোনো কাজকর্ম আমি করতে পারবো না, মনে রেখো তুমি। ঠিক আছে, তোমাকে করতে হবে না, তবে আমি তোমাকে যেমন যেমন ভাবে করতে বলবো তুমি তেমন তেমন ভাবে কাজ করবে, বুঝেছো? পরের দিন সকালে মায়া জমিতে যায় রাহুলের কথা মতো। তারপর মায়া সেই তার জমিতে গিয়ে ফসল কাটতে শুরু করে, আর পাশের জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামের একজন স্বামী স্ত্রী তারা দেখতে থাকে। দেখেছো, সব সময় এত রোদের মধ্যে মায়া দিদি এসে জমিতে ফসল কাটতে শুরু করে, কিন্তু একবারের জন্য রাহুল দাকে আসতে দেখিনি। কি ব্যাপার বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এত রোদের মধ্যে যদি মায়া দিদি কাজ করছে, এইসব দেখে কি রাহুলদার একটু কষ্ট হয় না নাকি গো?
সব সময় মায়াদিকে দিয়েই কাজ করাতে থাকে? না গো গিন্নি, জানি না। সব সময় তো দেখেছি বৌদি তো জমিতে এসে কাজকর্ম করতে থাকে, কিন্তু রাহুল তাকে দেখতে পায় না। আচ্ছা শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে মায়াদির সাথে একটু কথা বলে আসি। তারপর রূপা মায়ের কাছে যায়। আরে দিদি, আমি সব সময় দেখছি তুমি এখানে একা একা এসে শুধু জমিতে ফসল কাটো, কিন্তু এই রোদের মধ্যে তা তুমি একা কেন আসো? দাদা আসে না কেন বলো তো? দাদাও তো এই ফসলগুলো কেটে নিয়ে যেতে পারে, তোমার তো কত কষ্ট হয়। না না, আমি ওকে ফসল কাটতে দেব না, এই সব ফসল আমি একাই কাটবো। কেন দিদি, তুমি এমন ভাবে কেন বলছো? জমিতে কি এমন আছে যে দাদাকে কোনো ফসল কাটতে দেবে না? আর এই দেখো না, আমার স্বামী সবসময় একা একা সব ফসলগুলো ফলায়, আবার একা একা সেই ফসলগুলো কেটে নিয়ে যায়, কোনোদিন আমাকে পরিশ্রম করতেও দেয় না। না, এই ফসল আমি কাউকে কাটতে দেব না। আর এখানে অনেক সোনার গয়না আছে, সেই গয়নাতে আমি কারো ভাত লাগাতে দেব না, আমার স্বামীর তো একদমই না। এসব দিদি তুমি কি বলছো? সোনার গয়না মানে ব্যাপারটা বুঝলাম না, আমাকে তো বলো একটু। ঠিক আছে শোনো, তাহলে কিন্তু এই সব কথা কাউকে একদম বলবে না। ঠিক আছে দিদি, আমি কিন্তু কাউকে বলবো না। বলো বলো, তাহলে এখানে কিসের সোনার গয়না আছে? তাহলে শোনো, আমি তোমাকে বলছি, কিন্তু এই কথাটা কাউকে বলবে না। আমার শ্বশুর মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে আমাদের 4টে জমির মধ্যে কোনো একটা জমিতে সোনার গহনা লুকানো আছে, কিন্তু এটা বলে যায়নি যে সোনার গহনাগুলো কোন জমিতে। তাই তো আমি একা একাই ফসলগুলো কাটতে এসেছি। আর হ্যাঁ, আমার স্বামীর হাতে যদি এই সোনার গহনাগুলো পড়ে যায়, তাহলে ও সোনার গহনাগুলো বিক্রি করে টাকাগুলো নিয়ে উল্টোপাল্টা কাজে লাগাবে, কিন্তু এমনটা আমি হতে দেব না। তাই তো আমি একা একা ফসলগুলো কাটতে এসেছি, আর এই সোনার গহনা সব আমার কাছেই থাকবে। তারপর আমি এই সোনার গহনাগুলো নিয়ে বিক্রি করে করে আমি আমার সারা জীবনটা ভালোভাবে কাটাবো। আচ্ছা দিদি, তাহলে কি দাদা এইসব সোনার গহনার ব্যাপারে জানে না নাকি? যদিও জানতো তাহলে কি এই ফসলগুলো আমাকে একা একা এমনভাবে কাটতে দিত বলো? আর এমনিতে বাবা বলে দিয়েছে এই কথাটা শুধুমাত্র আমি একাই জানি। রূপা মায়ের এমন কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সে ওখান থেকে তার স্বামীর কাছে চলে যায়। আরে গিন্নি, এই রাহুল তার বউ কি বোকা, তাই না? এত রোদের মধ্যে এসে একা একা ফসল কাটছে, রাহুল তাকে বাড়িতে রেখে দিয়েছে, কি বোকা। আরে ও বোকা না, ও সব থেকে বেশি চালাক, বুঝেছো? চালাক মানে বুঝলাম না ব্যাপারটা, কি করে চালাক হয়ে গেল? হ্যাঁ, মায়া দিদি সব থেকে বেশি চালাক। ওনার শ্বশুর মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে ওনাদের 4টে জমির মধ্যে কোনো একটা জমিতে সোনার গহনা লুকানো আছে। তাই তো উনি ওনার স্বামীকে কোনো কাজ করতে দেয় না, নিজে এসে ফসলগুলো কাটে। আর যখন জমি পুরো রোয়া হবে তারপর দেখবে ওই সোনার গহনাগুলো পেয়ে যাবে। তাই তো ও নিজে নিজেই ফসলগুলো কাটতে এসেছে। ও কি এমনি এমনি এসেছে? কত চালাক জানো তুমি? আরে এসব তুমি কি বলছো গিন্নি, সোনার গহনা? আরে বাহ বাবা, এদের কি ভালো কপাল, এদের তো ভাগ্যই খুলে গেছে গিন্নি। তারা দুজন এমনভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বিকালে মদন ও রাহুলের এক জায়গায় দেখা হয়ে যায় দুজনার। আরে রাহুল দা, বলো কেমন চলছে সব দিনকাল? আর কি আর বলবো মদন, কেমন চলবে আর দিনকাল, তেমন ভালো না রে, খুব সমস্যার মধ্যেই আছি। আরে সমস্যা? কি সমস্যা হয়েছে দাদা, আমাকে বলো, আমি তোমাকে যদি সাহায্য করতে পারি। আরে আর কি বলবো রে মদন, আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই তো আমার স্ত্রীকে নিয়ে তো যেতে হবে শ্বশুর বাড়িতে। আর যদি আমি শ্বশুর বাড়ি চলে যাই, আর এই ফসল কাটার সময় হয়ে এসেছে, এই সময় কি করি বলতো, কি করে ফসলগুলো কাটবো কিছুই বুঝতে পারছি না। রাহুলের মুখ থেকে এমন কথা শুনে মদন অনেক অবাক হয়ে যায়। মদন তখন তার স্ত্রীর কথাই মনে পড়ে যায় যে 4টে জমির মধ্যে কোনো একটা জমিতে সোনার গয়না আছে। আরে রাহুল দা, তুমি অত চিন্তা করো না তো, তুমি বৌদিকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাও, আর আমি তোমার জমির সব ধান টান সব কেটে দেব, আর জমিটা হচ্ছে রুয়ে দেব, তুমি অত চিন্তা করো না তো এইসব নিয়ে। কি তুমি সত্যি বলছো? আমার জমির সব ফসলগুলো তুমি কেটে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ রাহুল দা, তুমি যাও তো, কোনো অসুবিধা নেই, আমি তোমার সব কাজ করে দেব। আরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তাহলে ফসলগুলো কেটে আমার গুদামে রেখে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, আমি সবকিছু গুছিয়ে রাখবো।
তবে ভাই, একটা কথা মাথায় রেখো, আগে তোমার ফসলগুলো কাটবে, তারপর তুমি আমার ফসলগুলো কেটে দিও, ঠিক আছে? তারপর রাহুল সে বাড়িতে এসে তার স্ত্রীকে বলতে থাকে। আরে গিন্নি, তুমি সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছো তো? চলো চলো, এবার তোমার বাপের বাড়িতে যাই। এবার ওখানে গিয়ে একটু আরাম করব বেশ কিছুদিন। শোনো, ওরা যদি আমাদের ফসল না কাটে তাহলে কি হবে বলো তো? আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখে নিও, ও সব থেকে প্রথম আমাদেরই ফসল কাটবে। জানি না, তোমার কথা শুনে আমি ওরকমই বললাম, কিন্তু ওরা আদৌ কাটবে কি কাটবে না সেটা আমি জানি না। আমাদের কপালে যে কি লেখা আছে তা কে জানে। তারপর রাহুল ও মায়া তাদের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে যাওয়ার পর রূপা ও মদন তাড়াতাড়ি করে রাহুলের জমিতে আসে। আরে গিন্নি, এই তো আমাদের সুযোগ, ওরাও চলে গেছে। এবার ওদের 4টে জমি একসাথে আমরা সব ফসল কেটে মাটি খুঁড়ে থেকে ওই সোনার গয়না বের করে নেব। তারপর দেখবে কি হয়। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এইবার দেখো ওই সোনার গহনাগুলো নিয়ে আমরা কতটা আমাদের ভালো জীবন যাপন শুরু করি। তোমাকে আর ওই দিনের পর থেকে কোনো কাজ করতে হবে না। আমার যে কি মজা হচ্ছে তোমাকে কি বলবো। হ্যাঁ গিন্নি, ওই আশাইতে নিয়ে আমি আছি। কারণ আমাদের কাছে মাত্র ছোটখাটো একটা জমি, আর রাহুলের কাছে 4টে জমি। আর যদি কোনো একটা জমি থেকে আমরা সোনার গহনাগুলো পেয়ে যাই, তাহলে তো সারা জীবন বসে বসেই খেতে হবে আমাদের। তাহলে শোনো, আমরা এখানে কি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাড়াতাড়ি চলো, আমরা ফসলগুলো কেটে মাটি খুঁড়ে দেখতে থাকি যে সোনার গহনা কোন জমিতে আছে। আর এই সব কিছু কাজ করতে মিনিমাম 15 দিন লাগবে। চলো চলো, আমরা কাজে লেগে পড়ি। তারপর তারা ফসল কাটার কাজে লেগে পড়ে। এমনভাবে 10 দিনের মধ্যে তারা সব ফসল কেটে ফেলে। আরে গিন্নি, সব ফসল তো 10 দিনের মধ্যেই কাটা হয়ে গেল, কিন্তু ফসল কাটার পরও আমরা কোনো সোনার গয়না পেলাম না। আরে পাগল, এমন ভাবে কি সোনার গয়না পাওয়া যায় নাকি? সোনার গয়না তো মাটির নিচে লুকানো আছে। যখন মাটি খুঁড়বো তখন তো পাওয়া যাবে যে সোনার গয়না কোন জমিতে লুকানো আছে। চলো আমরা গিয়ে এবার মাটিটা খুঁড়বো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিকই কথা বলেছ। তাহলে কাল থেকে আমরা প্রত্যেকটা জমিতে মাটি খুঁড়তে থাকবো, দেখবো সেই সোনার গয়না কোথায় লুকানো আছে। তারপর দিন সকাল থেকে তারা মাটি খোঁড়া কাজে লেগে পড়ে, কিন্তু 3টে জমি মাটি খোঁড়ার পরও তারা যে কোনো সোনার গহনা পায়নি। আরে গিন্নি, তিনটে জমি মাটি খোঁড়া হয়ে গেছে, কিন্তু কোনো জমিতে এখনো পর্যন্ত সোনার গহনা পাওয়া যায়নি। তাহলে তুমি কি ঠিক শুনেছো নাকি ভুল শুনেছো সেটা বলো তো দেখি। আরে পাগল, এমন ভাবে কেন চিৎকার করছো? সবাই যে জেনে যাবে। আমরা যখন 3টে জমি খুঁড়লাম মাটি, তখন তো এখানে কিছুই পেলাম না। তাহলে লাস্ট একটা জমি বাকি আছে। তাহলে চলো সেই জমিতে মাটি খুঁড়ে দেখি, নিশ্চয়ই সেখানে আমাদের সোনার গহনা পাবো। শোনো গিন্নি, ভগবানের আশীর্বাদে যদি ওই জমি থেকে আমরা সব সোনার গয়না পেয়ে যাই, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে, বুঝেছো? অন্যদিকে রাহুল মায়াকে বলতে থাকে। শোনো গিন্নি, এবার আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমি তো সেই কবে থেকে তোমাকে বলছি বাড়িতে যাওয়ার কথা, কিন্তু তুমি তো বাড়িতে যাওয়ার জন্য কোনো নামই গন্ধ নিচ্ছ না। চলো, এখন তো আমাদের দেখতে হবে যে আমাদের ক্ষেতে সেই ফসলগুলো কাটা হয়েছে কি হয়নি। ওরা কেটেছে আদৌ না কাটেনি সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। চলো, সেগুলো তো আবার দেখতে হবে। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না তো। তুমি বাড়িতে গিয়ে দেখবে আমাদের জমির সব ফসল কাটা হয়ে গেছে, এবং জমি ওরা রুইয়েও দিয়েছে। তুমি একদম এই ব্যাপারে চিন্তা করো না। চলো, কালকেরই হবে ভালো দিন, কালকেরই আমরা চলে যাব বাড়িতে। অন্যদিকে রূপার মদন সে গয়নার লোভে আর একটা অবশেষে সেই জমিটা ছিল সেটাও মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু মাটি খোঁড়ার পরও তারা সেখানে কোনো গয়না দেখতে পায়নি। তারপর মদন তার স্ত্রীর ওপর অনেক রেগে গিয়ে সে বলতে থাকে। আরে গিন্নি, তুমি ঠিকঠাক ভাবে শুনেছিলে হ্যাঁ কি না বলো তো দেখি। গয়নার লোভে পড়ে ওদের 4টে জমি আমরা রুইয়ে দিয়েছি, আবার তার সাথে ফসলও কেটে দিয়েছি। তুমি ভাবতে পারছো? আর আমাদের জমিতে এখনো কোনো কিছু করা হয়নি, আর এখানে একটাও গয়নার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরে, মায়া দিদি তো আমাকে এই কথাই বলেছিল। আর যদি তুমি এই জমি থেকে গয়না না পাই, তাহলে সেখানে আমার কি ভুল বলো তো? আমি যেটা শুনেছি সেটাই তো তোমাকে বলেছি। হ্যাঁ তাই তো,
যদি আর কোনো জমি বেঁচে থাকতো মাটি খোঁড়ার জন্য, তাহলে ওটাও আমি মাটি খুঁড়ে ফেলতাম, তাই না? দেখো, তুমি এখানে মিথ্যে মিথ্যে আমার উপর দোষ চাপাচ্ছ। এখানে আমার কি দোষ আছে বলো? যেটা আমি শুনেছি সেটাই তো তোমাকে বলেছি। আর তুমি বা কেন কাজ করতে গেছো ওদের জমিতে? তুমি তো ওদেরকে মানা করে দিতে পারতে। তাহলে সোনার লোভ তোমারও মধ্যে ছিল। কিছুক্ষণের মধ্যে আকাশ পুরো কালো অন্ধকার হয়ে আসে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা চলে আসে। চলো এবার আমরা বাড়িতে যাই। এ যা আকাশ অন্ধকার হয়ে এসছে, এবার যে বৃষ্টি শুরু হয়ে যাবে, আর এখানে থাকলে যে আমরা পুরো ভিজে যাব। চলো আমরা এবার বাড়িতে যাই। অন্যদিকে রাহুল ও মায়া বাড়িতে চলে আসে। মদন সে সোনা গয়নার লোভে পড়ে তার নিজের জমিতে সে ফসল কাটতেই ভুলে যায়। তারপর রাহুল বাড়িতে এসে দেখে ফসল কাটা জমি দেখে সে অনেক খুশি হয়ে যায় আর সে অবাক হয়ে যায়। আরে এইসব দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ওরা তো সত্যি সত্যি আমাদের সব জমির ফসল কেটে দিয়েছে আর সব জমি রুয়েও দিয়েছে। এবার শুধুমাত্র জমিতে আমাদের বীজ রোপণ করতে হবে। তোমার বুদ্ধি কিন্তু কাজে লেগে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে কি বলবো। এটা নিয়ে যে আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম। আরে গিন্নি, আমি জানতাম ওরা দুজন আমাদের সব কাজ করে দেবে। তুমি খামোকা এত চিন্তাই করছিলে। ওই দিন রাতে খুব জোরে জোরে বৃষ্টি হতে থাকে। এই রাহুলের জমির সোনা গয়নার লোভে পড়ে আমরা তো আমাদের জমির ফসল কাটতেই ভুলে গিয়েছি। হ্যাঁ গো, আমাদের জমির কোনো ফসল এখনো কাটা হয়নি। আর আজ তো খুব জোরে জোরে বৃষ্টিও হচ্ছে। এমনভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের জমির সব ফসল যে নষ্ট হয়ে যাবে। এবার কি হবে বলো তো? এমন ভাবে তো বৃষ্টি ভিজে ভিজে এত রাতে তো ফসল কাটতে যেতে পারবো না আমরা। জানি না এই বৃষ্টি যে আর কতক্ষণ হবে তা কে জানে। এমনভাবে 3 দিন বৃষ্টি হতে থাকে। বৃষ্টি থামার পর মদন আর রূপা জমিতে গিয়ে দেখে। তারপর তারা জমিতে গিয়ে দেখে বৃষ্টির কারণে তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। এই সব দেখে তারা অনেক কষ্ট পায়। হে ভগবান, এ আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। আমরা গয়নার লোভে পড়ে আমাদের জমির ফসলই কাটিনি। এই বৃষ্টির কারণে আমাদের যে সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার যে 1 বছর আমরা কেমনভাবে চালাবো। অনেক কষ্ট করে এই জমির পিছনে আমরা এত পরিশ্রম করেছি, ফসল ফলিয়েছি, কিন্তু সেই সব ফসলগুলো আমরা কাটতে পারিনি গয়নার লোভে। আমাদের অনেক বড় পাপ করে ফেলেছি। আমরা কি করব এবারে? এই লোভে পড়ে আমাদের সব জমির ফসল নষ্ট হয়ে গেছে। আমি এমন একটা মেয়ে যে কিভাবে ওদের লোভে পা দিলাম আমি বুঝতেই পারছি না। এই যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। তোমার কারণেই আজকে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে গেছে। তুমি সেই সোনার গয়না নিয়ে আমার কাছে কেন বলেছিলে বলো? তুমি আমার কথা কেন শুনেছো বলো? তোমার মধ্যেও তো লোভ ছিল, সেই কারণে তুমি ফসলগুলো কাটোনি, ওদের জমিতে এতটা সময় নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, কারণ ওদের পাতা ফাঁদে আমি পা দিয়ে দিয়েছি। আমি কি করে জানবো যে ওদের ফসল কাটানোর জন্য আমাদেরকে এমনভাবে ব্যবহার করেছে? তোমাকে অনেক ধন্যবাদ মদন ভাই। তুমি যে আমার সব জমির ফসলগুলো কেটে আমার গুদামে রেখে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর কাল যা বৃষ্টি হয়েছে, না জানি যদি কাটতে না পারতাম ফসল, তাহলে যে আমার জমির সবকিছু নষ্ট হয়ে যেত। আমার যে অনেক বড় লোকসান হয়ে যেত। দেখো দাদা, তোমাদের জমির ফসল কাটতে কাটতে আমরা আমাদের নিজেদের জমির ফসল কাটতে ভুলে গেছি। এবার যে আমাদের যা বড় লোকসান হলো, তাহলে এটা কে পড়বে বলো? দেখো, এটা তো আমি কিছু বলতে পারবো না, কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার জমির ফসল কাটার আগে তোমাদের জমির ফসল কেটে নিও, আর সময় হলে আমার জমির ফসল কেটে দাও। কিন্তু তোমরা তোমাদের জমির ফসল না কেটে আমার জমির ফসল কেটে দিয়েছো। এখানে আমার কি দোষ আছে বলো? কেন দাদা, আপনার তো স্ত্রী বলেছিল যে আপনাদের 4টে জমির মধ্যে কোনো একটা জমিতে সোনার গহনা লুকানো আছে। সেই লোভে পড়ে আমরা স্বামী স্ত্রী মিলে তোমাদের জমিতে সব কাজ করে দিয়েছি, কিন্তু কোনো কিছু আমরা সোনার গহনা পাইনি। আমরা আমাদের নিজেদের ফসল কাটতেই ভুলে গেছি। আমরা যে অনেক বড় ভুল করেছি সেটাই বুঝতে পারছি। এবার যে আমরা পুরো 1 বছর কি করে কাটাবো সেটাই বুঝতে পারছি না। অনেক পরিশ্রম করে কিন্তু আমার স্বামী আমাদের জমিতে অনেক ফসল চাষ করেছে, কিন্তু সেটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এবার যে কি করব তা কে জানে। দেখো বোন, তোমাদের যে কষ্টটা আমি বুঝতে পারছি, তবে তোমরা চিন্তা করো না।
তোমরা এত কষ্ট করে 4টে জমির ফসল যে কেটে দিয়েছো, তার মধ্যে আমার একটা জমির হাফ ফসলের টাকা আমি তোমাকে দিয়ে দেব, আর সেটা নিয়েই তোমাদের এই বছরটা হয়তো চলে যাবে। তবে হ্যাঁ, তোমাদেরকে এই 1 বছর আমার জমিতেই কাজ করতে হবে, আমার জমির বীজ রোপণ করতে হবে, বুঝেছো? রাহুলের এমন কথা শুনে মদন রাজি হয়ে যায়। তারপর তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে যে বেশি লোভ করা ভালো নয়।